প্রিয় দর্শক, আমি সময় ইসলাম মেট্রো সাম টু দ্য পয়েন্টের সকলকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করব উপজেলা ভোট নিয়ে। আসলে উপজেলা ভোট নিয়ে কি বলার মতো বিশেষ কোনো কারণ আছে? সেই একই তো, আমরা দেখছি কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, কিন্তু কেন কম সেটার ব্যাখ্যা প্রথম দফা ভোটেই কিন্তু ইলেকশন কমিশন দিয়ে দিয়েছে। এবং যারা নির্বাচন কিংবা বিশেষজ্ঞ আছে পলিটিক্যাল, তারা কিন্তু বলছে প্রধান বিরোধী দল অর্থাৎ মাঠের যারা রাজনীতির বিরোধী দল বিএনপি না আসাটাকে একটা বড় ফ্যাক্টর, অর্থাৎ বিএনপি ভোটে না আসা মানেই ভোটার উপস্থিতি কম হওয়া, এটা নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে। আর আমরা যদি 7 জানুয়ারির কথা বলতে যাই, সেটা আমাদের 7 জানুয়ারি নিয়ে কঠোর সমালোচনা ইতিমধ্যে করে ফেলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আর অপরদিকে যদি আমি বলতে চাই যে আজকে রাজনীতি পাড়াতে জোর আওয়াজ, সেটি হচ্ছে র্যাবের পর এবার ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকার সাবেক সেনাপ্রধান এম এ আজিজ, সেই নিষেধাজ্ঞার আওতায় চলে আসলো। সুতরাং সব কিছু বিষয় নিয়ে আমরা যা কথা বলবো, আমাদের বিষয় আমেরিকার নিষেধাজ্ঞা। আমাদের সঙ্গে আজকে আছেন অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত, সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। সঙ্গে আছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। দুজনকেই স্বাগত জানাচ্ছি। তবে আমরা আলোচনাটা শুরু করার আগে, যেটা টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে, অর্থাৎ সাবেক সেনাপ্রধান এম এ আজিজের উপরে আমেরিকার নিষেধাজ্ঞা, সেটির আমরা ওনার একটি প্রতিক্রিয়া আছে, সেটা যদি আমরা এই মুহূর্তে দেখাতে পারি, সেটি দেখে এসে আলোচনাটা শুরু করব। দেখি দেখাতে পারি কিনা। ওই শতভাগ দায়িত্বের যে মান সম্মান হানিটা হলো একটা নিষেধাজ্ঞা, এই দায়ভারটা এখন কে নেবে? সেটা নিয়ে আমি কাউকে ব্লেম করতে চাই, কে নিবে না নিবে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এইটাতে না 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 আমি মোটেও ইয়াতে মনোবল হারাচ্ছি না, কিন্তু কথা হলো যে যারা হলো কনসার্ন এবং যারা মনে করবে যে এইটা দিয়া শুধু আমাকেই আক্রমণ করা হয়নি, অন্য কেউ করা হয়েছে, আই থিঙ্ক দে শুড। শুনলাম ওনার বক্তব্যটি যে উনি বিচলিত নন, কিন্তু আমরা যদি পুরো রিপোর্টটা দেখাতে পারতাম তাহলে হতো, কিন্তু উনি হতভম্বিত এবং স্তম্ভিত এবং আত্মমর্যাদায় ওনার লেগেছে, সেটা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন পুরোটাই মিথ্যাচার, এবং মিথ্যাচারের উপর ভিত্তি করে আমেরিকার মতো একটি দেশ কেন তাদের এই রায় জানাবে, সেটা বোধহয় জানাটা আমাদের পলিটিশিয়ানদের কাছে খুবই জরুরি। আমি নিপুণ রায় চৌধুরী আপনার কাছে জানতে চাইবো, উপজেলা ভোট নিয়ে আমি জানি না আপনি কিছু বলবেন কিনা, কিন্তু আমরা জানতে চাইবো আমেরিকার নিষেধাজ্ঞা সাবেক সেনাপ্রধান এবং তার পরিবারের সদস্যদের উপরে, একজন পলিটিশিয়ান হিসাবে, রাজনৈতিক দল এবং ব্যক্তি রাজনীতিবিদ হিসাবে এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অর্থাৎ চেয়ারে থাকা এই বড় বড় ব্যক্তিগুলো কেন সমালোচিত হচ্ছেন দেশে বাইরে, কাদের দ্বারা, কেন? অসংখ্য ধন্যবাদ। চ্যানেল আইয়ের মেট্রো টু দ্য পয়েন্টসের সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে সম্মানিত আলোচক, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে সমাপু আপনাকেও। দেখুন, আপনি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ দুটি ইস্যু নিয়ে আপনি আজকের আলোচনা শুরু করেছেন। প্রথম ইস্যু যেটা আপনি বলেছেন উপজেলা নির্বাচন, আসলে উপজেলা নির্বাচন নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই, কোনো জনগণের কোনো আগ্রহ নেই, কোনো রাজনৈতিক দলেরও আগ্রহ নেই, এবং এই নির্বাচনে ভোট দেয়া না দেয়া মানুষ এখন কোনোভাবেই তাদের গ্রহণযোগ্যতার ভিতর না। তার একটা নিকৃষ্টতম উদাহরণ আমি একটু আপনাকে পড়ে শোনাই। সাভারের উপজেলা নির্বাচন হয়েছে, সেখানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে গিয়েছে অলরেডি, এটা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং 228 সুইডেন বাংলাদেশ ক্রিয়েটিভ স্কুল, এই যে 8 নম্বর ওয়ার্ডের যে স্কুল, সেই স্কুলে পুরুষ যে মহিলা সদস্য ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে, একটা ভোটও পড়ে নাই। 2145টি ভোটের মধ্যে 0 ভোট। এটা একটি কেন্দ্রের কথা বলছি, এবং সেখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 2টো ভোট পড়েছে, আপনার সকাল 8টা থেকে আপনার বিকাল 4টা পর্যন্ত। এই হলো আমার মনে হয় এই একটা উদাহরণই যথেষ্ট বাংলাদেশের ভোটের চিত্র এবং মানুষের আগ্রহ এবং সরকারের অবস্থান জানান দেওয়ার জন্য। এটা নিয়ে আমি আর সেকেন্ড কোনো কথা বলতে চাচ্ছি না। উপজেলা শেষ। আসেন এখন এম এ আজিজ সাহেবের কথায় আমরা আসি। এখন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা, বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, ব্যাংকিংয়ের সকল আর্থিক প্রতিষ্ঠান লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করা এবং বাংলাদেশের অর্থনীতিতে তলানিতে ঠেকিয়ে দিয়েছে। এটা কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটের পিছনে সবচেয়ে দায়ীকে আপনি যদি এক বাক্যে জানতে চান, সেটা আমি বলবো বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। এর আগে র্যাব এবং র্যাবের কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা এসেছিল, হ্যাঁ, এবং সেখানে পুলিশ কর্মকর্তারাও যারা আগে ছিলেন তারা র্যাবে এসেছেন, তাদের নামেও এসেছে, এবং
সবচেয়ে দুঃখজনক আমরা আজকে দেখলাম বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধান এবং তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি মনে করি এটা জাতির জন্য একটি লজ্জাজনক বিষয়। আমি নিজে লজ্জিত এবং আমি অপমানিত বোধ করছি একজন নাগরিক হিসেবে, ঠিক আছে? কারণ এই যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, এখানে দেশের গুরুত্বপূর্ণ পদে হোল্ড করে ব্যক্তির স্বার্থ এবং একটি দলের স্বার্থকে, এক ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, মানে মেয়াদি করার জন্য এই যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে যে দলীয়করণ করা, তাদেরকে দুর্নীতিগ্রস্ত করা এবং তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ, অবৈধ সুযোগ দিয়ে এই যে আজকের প্রধানমন্ত্রী তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তারই আজকে নিকৃষ্টতম উদাহরণ এবং বাংলাদেশকে লজ্জিত করেছে, তার জন্য দায়ী শুধু একক আজিজ কিংবা আজিজ পরিবার না, সেই অবৈধ দুর্নীতির জন্য আজকে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড়া করাতে হবে এবং তিনি সক্রিয়ভাবে দায়ী। আজকে আমি আপনাকে একটা কথা বলি যে আল জাজিরা যে রিপোর্ট এসেছিল সেখানে বলেছে ওরা প্রধানমন্ত্রীর লোক, অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, এই কথা মনে আছে আপনাদের সবার, আমাদের সকলের মনে আছে। সেখানে এম এ আজিজের যে সেনাপ্রধান হওয়ার যে গল্পগুলো এসেছিল 2018 আগে, নির্বাচনের আগে, এবং 2018 সালে 25শে জুন তিনি ক্ষমতা মানে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। 21শে জুন তিনি 21 সালে 30 জুনে তিনি ক্ষমতা ছেড়ে দেন, দায়িত্ব ছিলেন ওই পর্যন্ত। এখন তিনি একটি নিকৃষ্টতম শেখ হাসিনার অধীন, মানে শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তাকে সেনাপ্রধান করার জন্য তার ভাই সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, খুনি, দাগী আসামি, তাকে সাজাপ্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আপনার মৃত্যুদণ্ড আদেশ প্রত্যাহার করে দিয়ে তাকে সশ্রম মানে কারাদণ্ড আসামি হিসেবে করা হয়, প্রথমে ফাঁসির আসামি থেকে সরাই নিয়ে এসে, এবং পরে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা বলে, আপনার রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে আপনার সাজা মওকুফ করা হয়। কারণ কি, ওই রিপোর্টে কিন্তু খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এম এ আজিজ সাহেবকে সেনাপ্রধান করা হবে এবং তার ভাই একজন দাগী আসামি, সেটা বিতর্কিত হবে, যার কারণে এই ধরনের নানান পায়তারা করা হয়। এটা প্রধানমন্ত্রী নির্দেশের বাইরে ছাড়া এসব হয়নি। আজকে আমি শেষ করে নি, দুর্নীতি আমেরিকা যা করেছে সেটা কি মনে করছেন সাবেক সেনাপ্রধানকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আমি একটা কথা বলি, আমেরিকা তো এটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ কেন, পৃথিবীর কোন দুর্নীতিবাজ কিংবা তারা দুর্নীতি এবং তাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ হোল্ড করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করবে, দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে, মানে দুর্নীতিগ্রস্ত দলের মানে কোনো ব্যক্তির কিংবা পরিবারের স্বার্থের উপর সেই স্বার্থকে ব্যবহার করে দুর্নীতিগ্রস্ত হবে এবং আমেরিকায় পাড়ি জমাবে, এটা একটা ইঙ্গিত দিয়েছে যে এটা এত সহজ নয়। এটা সারা বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টি করেছে। বাংলাদেশকে কলঙ্কিত হতে হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার ওনার যে এই মনোবৃত্তি, আমরা বারবার করে বলে আসছি, এই যে দুর্নীতি করছেন, দুঃশাসন করছেন, জনগণের গণতান্ত্রিক অধিকারকে আপনি হরণ করে নিচ্ছেন, এর জন্য আপনার এই কুকর্মের জন্য আজকে বাংলাদেশকে একটি লজ্জাবহ মানে লজ্জাদার। আমি একটা কথা বলি, আমাদের কাছে যাব, 9 মিনিট হয়ে গেছে, আপনার কাছে আমি 9 মিনিট দিয়েছি, আমি জানি আপনি টাইমিংটা হয়তো বলতেন। যারা ভাইবুন বিল্লাহ, সবচেয়ে বড় কথা বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষকে লজ্জায় ফেলে দিয়েছে, যেটি তিনি বলছিলেন আপনি পুরোটাই শুনেছেন, সাবেক সেনাপ্রধানের উপর এই নিষেধাজ্ঞা এবং আপনাদেরকে টিকিয়ে রাখার জন্যই আপনারা এই চেয়ারগুলোকে ব্যবহার করেছেন, তার কারণেই বাংলাদেশের মানুষ আজ লজ্জিত, আমেরিকায় ডিসিশন নিয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি দেখুন, বাংলাদেশের কারোর সম্বন্ধে যে ভিসা নিতে ঠিক নয়, মানে ভিসা রেস্ট্রিকশন যে প্রথম শুরু হয়েছে তা কিন্তু নয়। আমার মনে হয় এর প্রথম সারিতে রয়েছে আমাদের তারেক জিয়া, যাকে কোনোদিন আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি হাওয়া ভবনের দুর্নীতি এবং বিভিন্ন কারণে, সেটা থেকে সম্ভবত বাংলাদেশের এটা শুরু হয়েছে। যাই হোক, এখন আসল কথায় আসি, সেটি হচ্ছে যে জেনারেল আজিজ তিনি জুন 2001-এ রিটায়ার করেছেন, এখন এটি 24 সন চলছে। যখন অল প্রাইম মিনিস্টার্স মেন রিপোর্টটি আসে তখনও তিনি দায়িত্বে ছিলেন। পরবর্তীকালে যখন উনি পিআরএল শেষ করে ফেলেন তখন উনি কিন্তু ডয়েচে ভেলের সাথে একটা ইন্টারভিউ পুরোটা ব্যাপারটা বলেছিলেন
জেনারেল আজিজ দোষী কি দোষী না সেটা নিয়ে তো আমাদের সাথে সম্পর্ক নাই। তিনি যদি দোষ করে থাকেন, অন্যায় করে থাকেন, অন্যায় তো মানুষ অনেকেই করে, অন্যায় তো সবাই করে, সেই অন্যায়কারীকে ধরাটা উচিত। এবং অন্যায়টা তিনি কার জন্য করেছেন, কাদের জন্য করছেন, এটা প্রশ্ন। এটা তিনি স্পষ্ট বলেছেন আপনাদের জন্য, আমাদের জন্য স্পষ্ট। তার পরিবারের জন্য করেছে। ব্যবসা করলে কি আওয়ামী লীগকে তিনি টাকা দিয়েছেন? ব্যবসা করে কি তিনি কাউকে টাকা ভাগি করেছেন? ব্যবসা করেছেন, দুর্নীতি করেছেন, যদি করে থাকে। গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তিনি আঘাত করেছেন, সেখানে লেখা আছে। তাহলে গণতন্ত্রকে তিনি চমৎকার চেয়ার ব্যবহার করে আপনাদেরকে টিকিয়ে রাখার জন্য তিনি ক্ষমতাকে ব্যবহার করেছেন। বিভিন্ন ভাবে করাই যেতে পারে, কারণ তিনি দুটো বাহিনীর প্রধান ছিলেন। যিনি সামরিক সেনাবাহিনীর প্রধান ছিলেন, হ্যাঁ, তিনি যদি সঠিক দায়িত্ব তার না পালন করে থাকেন, তাহলে শুধু গণতান্ত্রিক যে কোনো ব্যবস্থার প্রতি একটা যে আপনারা যে বলছেন যে কোনো ব্যবস্থার প্রতি একটা আঘাত করা হবে, অবশ্যই সেটা ঠিক। কিন্তু গণতন্ত্রের সাথে এটা তো আমি বুঝতে পারলাম না আসলে। এই কারণেই নেই না, আপনি চিন্তা করে দেখে থাকেন রিটায়ারমেন্ট সেই 2021 সনে, এটা কিন্তু 2024 সন, প্রায় 3 বছর না 4 বছর হবে। এই কারণে যে ওই পিআরএলটা উনি কাউন্ট করেছেন সেই সময়টিতে, যেটা বলা হয়েছে আসলে রিটায়ারমেন্ট আর একটু আগে হয়েছে পিআরএল কাউন্ট করে। সুতরাং এতদিন পরে এটা আসবে কেন? এতদিন পরে আসার কারণে আমেরিকা কি ঘুমিয়ে থাকে, কিংবা তার গোয়েন্দা সংস্থার কি 3 বছর 4 বছর ঘুম ভাঙে বিএনপির মতো 17 বছর পর হঠাৎ মনে হলো আরে তাই দেশে তো 16 বছর সরকার চলে গেছে, এখন তো আমরা কিছুই করতে পারছি না। আসলে যদি কেউ অপরাধ করে থাকে প্রমাণিত, তার বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই এবং আমাদের পক্ষ থেকে কোনো সমর্থন নেই। তাহলে জেনারেল আজিজের, সাবেক জেনারেল আজিজের যে নিষেধাজ্ঞা, সেটা তো আর ব্যক্তি দুর্নীতির কারণে নাকি একটি সরকারের পারপাস সার্ভ করার জন্য? আপনি তো স্পষ্টভাবে দেখেছেন কি লেখা আছে রিপোর্টে, 3টি কথা লেখা আছে। 3টিতে তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা হয়েছে। এবং আমি মনে করি কয়েকদিন আগে এই যে বেনজির আহমেদ, তাকে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, একসময় তাকে স্যাংশন দেওয়া হয়েছিল। তো এগুলো যদি ব্যক্তি পর্যায়ে কাউকে দেওয়া হয়ে থাকে, আমরা তো স্বাগত জানানো ছাড়া কিছু করার নেই। কারণ হচ্ছে তারা অপরাধ করলে অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে। কিন্তু আপনাদের সরকারের আমলেই তো তারা প্রধান। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আমেরিকার একটা হচ্ছে স্যাংশনের ব্যাপার যদি সত্যিকার অর্থ হয়ে থাকে, আমি তো প্রমাণ করতে পারবো না, এখানে আমরা যারা আছি কেউ প্রমাণ করতে পারবো না, আমরা সেই সূত্র ধরে কথা বলতে পারি। এই যে আমেরিকা রাশিয়ার উপর প্রায় 6,000-এর বেশি, ইরানের উপর 7,500-এর বেশি, সিরিয়ার উপর 4,500-এর বেশি তারা স্যাংশন দিয়েছে, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা করেছে। অথচ একই ধরনের কারণে আজকে পর্যন্ত ইসরায়েলের উপর কোনো স্যাংশন যায়নি। তো ডাবল স্ট্যান্ডার্ড আমেরিকার আছে সেটা আমরা জানি, তারপরেও আমরা সাধুবাদ জানাবো, খুশি মনে তাদের স্বাগত জানাবো, তারা যদি সেই প্রমাণগুলো আমাদের সামনে উপস্থাপন করতে পারে। সেই প্রমাণগুলো উপস্থাপন না করে তারা যদি কোনো কিছু করে গায়ের জোরে, সেটাকেও আমি কিন্তু জেনারেলের পক্ষে বলছি না, তার বিপক্ষে বলছি, তারপরেও কিন্তু সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আজকে আপনার পছন্দ হবে না কোনো সরকারকে, আপনি তার বিরুদ্ধে স্যাংশন দিয়েই যাবেন। যেমন রাশিয়ার পক্ষ থেকে জো বাইডেন তার ফ্যামিলির প্রতি কিন্তু দেওয়া হয়েছে স্যাংশন, তারা এটা কিন্তু কেয়ার করেনি। কিন্তু রাশিয়া কিংবা ইরান কিংবা বাংলাদেশকে কেন কেয়ার করতে হচ্ছে? কারণ শক্তির দিক দিয়ে আমেরিকার চেয়ে আমরা একটু খাটো, ছোট, এই জন্যই কিন্তু সেটাকে আমরা কেয়ার করি। আমেরিকায় গেলেন না, কি হলো আপনি? আমি কিন্তু জেনারেল আজিজকে আবারও বলছি, সে যদি অপরাধ করে থাকে তার বিচার হওয়া দরকার, এবং আমি তার যদি এটা সত্যি হয়ে থাকে তাকে বিচার হওয়া আনা দরকার, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি আমেরিকায় গেলাম না আমি, বাংলাদেশের এই 17-18 কোটি মানুষের কয়জন মানুষ আমেরিকায় যায় সেটা বড় কথা না। কিংবা আমেরিকা তার ব্যবসা বাণিজ্য করতে দিবে না, বাংলাদেশের কয়জন গার্মেন্টস ব্যবসায়ী ছাড়া কয়জনের ব্যবসা আছে, সেদিক দিয়ে বিবেচনা করলে আপনি কিন্তু জেনারেল আজিজের যে ব্যাপারটি হয়েছে এইটা একটি ধারাবাহিকতা যে আমরা দেখেছি এর আগেও সেগুলো। সুতরাং যে রিপোর্টটি এসছে, আমরা মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে একটু নড়াচড়া করে দেখা উচিত যে রিপোর্টগুলো কতটুকু সত্যি। তবে এই কথা কিছু কিছু ঘটনা সত্য অবশ্যই আছে তার সাথে, যে প্রভাব খাটিয়ে ভাইকে বিভিন্ন অপরাধ থেকে মুক্ত করা, এ নিয়ে কিন্তু আমি অস্বীকার করছি না। কিন্তু অন্যান্য যে একটা কিছু হলেই সমস্ত কিছু জড়িয়ে দেওয়া হবে, একটা উদাহরণ দেই। আপনারা যদি বিএনপির যে কাউকে যে কোনো প্রশ্ন করেন, তারা নদীর রচনা বলবে না, কিন্তু সেই ভাই কি জন্য বলবে আমি বলি, কারণটা হচ্ছে যে ক্ষমা ভিক্ষা করে দিয়েছিল, ক্ষমা দিয়েছিল কি কোন প্রভাবে? রাষ্ট্রপতি, আমি তো কিন্তু বলেছি, কিন্তু একটু আগেই বললাম রাষ্ট্রপতি কিন্তু এবং তার সন্ত্রাসী ভাইদেরকে তো মাননীয় প্রধানমন্ত্রীর পাশেই দেখা গেছে, এই হারেসকে একাই ক্ষমা দেয়নি না, কারো পাশে গেছে। বাংলাদেশের যে কোনো দলের প্রধানমন্ত্রীর পাশে কিন্তু অনেকে ছবি উঠিয়ে সরে যেতে পারে, সেটা অন্য কথা। তো আমি যে কথাটা বলছিলাম, যে একটা উদাহরণ দিই, আমরা যে কথাগুলো বলছি বিএনপি যেভাবে কথা বলে, আজকে 156টি উপজেলায় ভোট হয়েছে, সত্য কথা। 20,000-এর বেশি কেন্দ্র আছে, কেউ অস্বীকার করতে পারবে না। 1 লাখের বেশি বুথ আছে। তা আমরা কোথায় একটি কেন্দ্রের কথা শুনলাম? এখন এত যদি রাজনীতিতে সরলীকরণ হয়,
তাহলে তো মেধার বিকাশ হয় না, তাহলে লোকজন স্ট্যাটিস্টিক্যালি এগুলো সিগনিফিক্যান্ট না। যদি বলতে পারতেন 20,000 প্লাস যে ভোট কেন্দ্রগুলো আছে তার যদি 5,000 কেন্দ্র এরকম হয়েছে, 4,000 কেন্দ্র হয়েছে, সেটার লিস্টটা যদি বিএনপির পক্ষ থেকে একটু প্রকাশ করা হতো তাহলে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি বিএনপি এই ভোটটি কেমন হচ্ছে তারা কিন্তু নোটিস করছে এবং তারা ভোট বর্জন করলেও খবর রাখছে যে কোন কেন্দ্রে 0% ভোট, কোনটাতে ভোটই পড়ে নাই। না, তারা খুব একটা রাখছে না, তারা খুব একটা রাখছে না। একটা হয়তো নিজের এলাকার একটা কেন্দ্রের খবরটা উনি রাখছেন, সাভার সদরে তো ওনার নিজের আশেপাশের এলাকা, সুতরাং উনি সেই খবরটা রাখছেন। আর একটা কথা হচ্ছে যে পত্রিকা নিয়ে, পত্রিকা প্রিন্ট আউট নিয়ে অনেক কথাই বলা যায়। কিন্তু আমি আরেকটু ওই প্রসঙ্গে যাব যে দেখুন আমরা সাবেক সেনাপ্রধান নিয়ে কথা বলছিলাম, আমেরিকার নিষেধাজ্ঞা, কিন্তু একটি বাহিনীর উনি প্রধান ছিলেন, সেই বাহিনীটির অবস্থাটা কি ওটাও বিতর্কিত হয়ে যায় কিনা, কারণ আর্মি আমাদের সবচেয়ে অন্য গৌরবের জায়গা। আরেকটি বিষয়, আরেকটি বাহিনীরই প্রধান ছিলেন মিস্টার ব্যানার্জির, তাকে নিয়েও সমালোচনা। এই যে দুটো বাহিনীর প্রধান এবং এই দুটো বাহিনীর প্রধানই আপনাদের সময়কালে, তো তারা কার পারপাস সার্ভ করেছে? আমি এখন একটা কথা বলি, আইজিপি বাংলাদেশের বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ এসছে, একদম সত্য যে অভিযোগটি এসছে, প্রমাণিত হয়েছে কিনা পরের কথা সেটি। বাংলাদেশে আইজিপি ছিলেন 25 জন, আওয়ামী লীগের সময়ে আইজিপি ছিলেন প্রায় 10 জন 11 জন, তাদের মধ্যে একজন মানুষ, তো 11 জনের মধ্যে একজন অপরাধ করতেই পারে। এরকম আলাদিনের চেরাগ একজনই যদি 20 জনের সমান এরকম বানিয়ে ফেলে, বাকি 20 জনকে আপনি কেন অপরাধী ভাবছেন? বাকি 24 জন 25 জনকে কেন আপনি অপরাধী ভাবছেন? মানুষ একজন খারাপ হতেই পারে, এত খারাপ। এখন আপনি বলবেন যে জার্মানিতে হিটলার ছিল, তারপর যে আরো যে প্রধানমন্ত্রী আসে তাহলে সবাই খারাপ? নিপুণ রায়চৌধুরী দেখুন, আমি মিল্লাত ভাইয়ের এত প্রসঙ্গে যাব না, আমি আমার মূল বক্তব্য যেটা সেটাই বলতে চাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে আপনার চ্যানেল আইয়ের আপনার একটা রিপোর্টে দেখলাম যেখানে আইজিপি আজিজ সাহেব নিজেই বলছেন যে এখানে যদি আমাকে একাকে যদি দোষারোপ করা হয় সেটা হয়তো ঠিক হবে না, কিংবা আমাকে এর পিছনে আরো অন্য কেউ বাদ যায় না। তার মানে সে পুরোপুরি সরকারকে কিন্তু ইঙ্গিত করলেন, এবং আমি মনে করি আমার যেহেতু বোধগম্য তিনি সরকার প্রধানকেও ইঙ্গিত করেছেন। এখন দেখেন সাবেক আইজিপি বেনজির আহমেদের যে দুর্নীতি এবং তার যে টাকা পাচারের গল্প, হ্যাঁ ওনারা আগে এগুলো বলতো গল্প কিংবা বানোয়াট, মিথ্যা, প্রোপাগান্ডা, বিএনপির প্রোপাগান্ডা, কিন্তু এখন আমি খুব সম্মানের সাথে মিল্লাত ভাইকে প্রশংসা করতে চাই। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি। ভাই আপনাকে ধন্যবাদ। এই যে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং আজিজ আহমেদ, দুই আহমেদ এবং তার মাফিয়া, মাদার অফ মাফিয়া শেখ হাসিনার 2 খুঁটি পড়ে গেছে ডাউন, ঠিক আছে। এখন আপনার মিল্লাত ভাইরা বলতে পারে এটা দায়িত্ব পুরোটা তাদেরকেই নিতে হবে, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে আইজিপির যে দুর্নীতি বেনজির সাহেবের, সেই দুর্নীতির জন্য আজকে আমাদের পুলিশ প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সুনাম, দেশপ্রেমিক সকল কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আজকে লজ্জিত হয়েছে। ঠিক একইভাবে আজকে যখন সেনা প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে থেকে যখন বাংলাদেশের সেনা প্রধান যখন এই কাজ করে, যেমন একজন নাগরিক হিসেবে আমি লজ্জিত হই, ঠিক একইভাবে আমি মনে করি যে দেশপ্রেমিক এই সেনা সৈনিকেরা তারাও কিন্তু লজ্জিত হয়েছে আজকে তাদের অপকর্মের জন্য। এখন উনি শাক দিয়ে যতই মাছ ঢাকার চেষ্টা করুক না কেন, এই প্রত্যেকটি অপকর্মের পিছনে সরকারকে, অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছেন এই 2 বাহিনী, এই 2 খুঁটি, প্রধানমন্ত্রী প্রধান 2 খুঁটি কাজ করেছে, এবং সেই কাজ করতে যে তারাও নিজেরা দুর্নীতি করেছে, অপকর্ম করেছে। তার জন্য আমি একটু জাস্ট সংক্ষেপে বলে দিই। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত সোমবার সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হয়েছেন। এখানে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিল্লার তিনি এই নিয়ে তার বিবৃতিতে বলেছেন, আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে, এটা আমরা বারবার করে বলে আসছি এবং প্রাতিষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বলে আসছে, আবারও বললেন। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরো বলেছেন আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেছেন। এটা তিনি এককভাবে সহযোগিতা করে নাই, স্বয়ং প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী সহযোগিতা নিয়ে এই সহযোগিতা করেছেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। কারণ তিনি যখন অবৈধ সরকারকে বৈধতা দেবেন এবং অবৈধ ক্ষমতাকে যখন টিকিয়ে রাখার মুচলেখা দিয়েছেন, তখন তিনিও যে অবৈধ কর্মকাণ্ড করবে সেখানে তো প্রধানমন্ত্রী কোনো নিশ্চুপ থাকবে, এই সাহস নিয়ে তিনি এই অবৈধ কর্মকাণ্ডে কিন্তু জড়িয়ে পড়েছেন। আমার কথা শেষ করতে দেবেন। এছাড়াও অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়ার নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এই যে বাংলাদেশে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, লুটপাট, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়ে বিদেশে পাচার করে দিয়েছে, এই প্রত্যেকটা অপকর্ম এবং দুঃশাসন দুর্নীতির পিছনে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে জড়িত। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগ বিনিয়োগ ঘুষ নিয়েছেন। তিনি একা তো ঘুষ নেন নাই, তিনি ঘুষ মানে সরকার প্রত্যেকটা সেক্টরে ভাগ করে দিয়েছেন এবং তিনিও খেয়েছেন, তার পরিবারও খেয়েছেন। আজকে ওনরা বলবে এটা তার পরিবারের দোষ, সেটা কি শুধু তার পরিবারের দোষ? আমি তো খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছি, আমি আশা করব উনি ব্যাখ্যা দিই। তবে আমি বাংলাদেশের আপমর জনগণকে আহ্বান জানাতে চাই, এটা নিয়ে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। প্রিয় দেশবাসী, আজকে চ্যানেল আই এই প্রোগ্রামে আমি আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক সকল কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশের জনগণ, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ হতে হবে এই মাফিয়া চক্রের বিরুদ্ধে। আজকে আমাদেরকে দাঁড়াতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওই আহ্বানে। নানান মানুষ, নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত, এছাড়া কোনো বিকল্প নাই। কারণ আপনাদেরকে ব্যবহার করবে দেশপ্রেমিক সকল কর্মকর্তা কর্মচারীদের, তাদের সাথে ব্যবহার করবে। যখন ফাঁদে পড়ে যাবেন আপনারা এই অপকর্মের দায়ে, তখন কিন্তু এই হাসিনা আপনাদের পাশে থাকবেন। আমি জানি আজকে এই টকশো শেষ করতে যে আমি গ্রেফতারও হতে পারি, তবে সেটাও যদি হই আমি বলবো বাংলাদেশকে রক্ষা করার জন্য আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি জনগণের পাশে, দেশের সাথে সবসময় থাকবো, আছি। আমি বিশ্বাস করি মিল্লাত ভাইও আমাদের সাথে অংশগ্রহণ করবেন। জনাব হাবিব মিল্লাত, শুনেন, শালীনতা বলতে একটা কথা আছে। আমরা কিন্তু বাঙালিরা শালীনতায় বিশ্বাস করি, ভদ্রতায় বিশ্বাস করি। আমরা কিন্তু অশালীন কিছু সহ্য করতে পারি না। বাংলাদেশের 3-4 বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। আমি কিন্তু যতবার তারেক জিয়ার নাম উল্লেখ করি, খালেদা জিয়ার নাম উল্লেখ করি, তাদের কিন্তু পুরো নামটাই উল্লেখ করি। আমি কিন্তু বলি না এই বেটি খালেদা কিংবা তারেক বেটা, এইসব কথা কিন্তু আমি কখনোই বলি না, এবং কোনো ভদ্রলোক এটা বলবে না। তো সুতরাং সেই শালীনতা না থাকলে আসলে সেই সমস্ত আলোচনায় অংশগ্রহণ করা কঠিন হয়ে যায়। দ্বিতীয়ত, আমাদের নিয়ম কানুন দরকার আছে, বিশেষ করে আইন জানার দরকার আছে। কয়েকটি শব্দ কয়েকজন মানুষ ব্যবহার করতে পারে, এর বাইরে কেউ ব্যবহার করতে পারে না। আপনি যদি প্রিয় দেশবাসী শব্দটি ব্যবহার করতে চান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ এই শব্দ দুটি ব্যবহার করতে পারে না। এটা হচ্ছে অজ্ঞতা। এগুলো না জেনে আমরা রাস্তায় পথে মেঠো রাজনীতি করি। আমরা এইগুলো যদি আইন কারণ না জেনে কাজটি করেন, তাহলে বিপদে পড়ার সম্ভাবনাই রয়েছে। তার মানে উনি গ্রেফতার হতে পারেন বললা যে? উনি গ্রেফতার হলে বলবে তো আমি রাজনৈতিক কারণে গ্রেফতার হয়েছি, কিন্তু ভুল করার কারণে যে গ্রেফতার হয়েছে এটা কিন্তু বলবে না। আমি গ্রেফতার নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি যে আসছি। জেনারেল আজিজ একাদশ করেননি, কথাটা একদম সঠিক, কারণ তারাই বলেছে তার ভাই বোন আত্মীয় স্বজনকে সুযোগ সুবিধা দিয়েছে, সুতরাং ওনার স্বীকারোক্তি ঠিক আছে। আর আমি ডক্টর মিস্টার আজিজকে স্বীকার করলো সেটি বড় কথা নয়। বড় কথাটি হচ্ছে তার নামে একটি খবর বেরিয়েছে, খবরের সত্যতা থাকলে সেটা প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে। তবে আমিও ওনার একটা কথায় আমি লজ্জিত আসলে এইসব খবরগুলো বেরোনোর জন্য, যে এই খবরগুলো যদি সত্যি হয়ে থাকে আমাদের জন্য লজ্জা। কিন্তু বড় লজ্জা কখন পাই জানেন? একটা বাহিনীর প্রধান যখন অন্যায় করে অবশ্যই লজ্জা পাই, কোনো সন্দেহ নাই। কিন্তু একটা দেশের প্রধান, সরকার প্রধান যদি কালো টাকা সাদা করে বেগম খালেদা জিয়া, এর চেয়ে লজ্জা রাখার, আমি জিয়া অরফানেজ ট্রাস্ট বাদ দিলাম, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট বাদ দিলাম, কিন্তু যখন সে দেশের অর্থমন্ত্রীর সাথে যোগ সাজস করে, জনাব সাইফুর রহমানের সাথে যোগ সাজস করে বেগম খালেদা জিয়া তার ট্যাক্সের কালো টাকা সাদা করে, এর চেয়ে লজ্জা বাঙালির জীবনে আর ঘটেনি আগে কখনো। সুতরাং এই লজ্জাগুলো অবশ্যই আমাদের পাওয়ার দরকার আছে বলে আমি মনে করি। আপনি দেখেন বাংলাদেশে ঠিক আছে দুর্নীতি হয়েছে, ঠিক আছে ক্ষমতার অপব্যবহার হয়েছে,
কিন্তু দেশ দখল হয়ে গেছে জেনারেল জিয়াউর রহমানের সময়। বাংলাদেশে প্রথম সামরিক শাসন আসে জেনারেল জিয়াউর রহমানের সময়। সেই জেনারেল জিয়াউর রহমান সমস্ত আইন শৃঙ্খলার কথা বলেন, আপনি বিধি রেগুলেশনের কথা বলেন, আর্মির রেগুলেশন ভঙ্গ করে ক্যান্টনমেন্টে থেকে স্বপদে বহাল থেকে প্রধান সামরিক আইন প্রশাসক থাকা অবস্থায় রাষ্ট্রপতি হয়েছে বাংলাদেশের, দল গঠন করেছে বাংলাদেশের বিভিন্ন স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে। এই সমস্ত অতীতে আমি কখনোই যাই না, কখনো যেতে চাই না, কিন্তু যখন শালীনতা বিবর্জিত কথাবার্তা বলা হয় তখন এই কথাগুলো বলতে হয়। অতীতকে পিছন দিকে তাকিয়ে দেখতে হয়, না হলে কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। দোষ ভুল প্রত্যেকটি মানুষের আছে, প্রত্যেকটি দলের আছে, এটা অবশ্যই কম বেশি সকলের থাকতেই পারে, কিন্তু সেইটাকে যখন এইভাবে নগ্নভাবে যে কোনো কথা ভালোভাবে বলাই যায় প্রকাশ করা হয়, তখন অবশ্যই তাদের যে ঘটনাগুলো রয়েছে, যে কারণে তাদের বর্তমান শীর্ষ নেতৃত্ব তারেক জিয়াকে পিঠ ভেঙে এই আর্মিরাই এখন সেনাবাহিনীর সম্বন্ধে কথা বলছে। সেনাবাহিনীর 1-11 সময় কত কথা বলতে শুনেছি সেনাবাহিনীর বিরুদ্ধে। আমি নিজে তার রাজসাক্ষী, কারণ আমি ওই চিকিৎসক দলের জননেত্রী শেখ হাসিনা চিকিৎসক দলের সদস্য ছিলাম। জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা পাশাপাশি বাড়িতে ছিলেন। আমি জননেত্রী শেখ হাসিনার সাব জেলের ডাক্তার হিসেবে তাকে দেখতে গেছি, পাশের পাশে কি আলোচনা হয়েছে সব শুনেছি। যখন তাকে মুচলেকে দিয়ে দেশ ছাড়তে হয়, দুঃখ লাগে যে এইগুলো বাংলাদেশের ইতিহাসে ঘটেছে। হ্যাঁ, আমরাও যে খুব একদম দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশে আওয়ামী লীগ করতে পেরেছে তা কিন্তু নয়। কিন্তু এরকম একটা অস্বাভাবিক সরকারের সময়, অস্বাভাবিক সরকারের সময় আমাদের দেশের অনেক পলিটিশিয়ানের কিন্তু অনেক দস্তখতি লিখেছিল, তারপরে কিন্তু আবার রাজনীতিও করছে না। তাদেরকে সত্য হোক মিথ্যা হোক চাপে পড়ে অনেক সময় অনেক কিছু করতে হয় অনির্বাচিত সরকারের জন্য। এই জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই অনির্বাচিত। তারেক রহমান কি চাপে পড়ে মুচলেকা দিয়েছিলেন নাকি স্বেচ্ছায় দিয়েছিলেন? সেটা এখন স্বীকারই করে না মুচলেকা দিয়েছিলেন। উনি বলতে পারেন যে আমি চাপে পড়ে দিয়েছিলাম, বলতে পারে, সেটা একটা সত্য। উনি বলতে পারেন আমি ইচ্ছা করে দিয়েছি, সেটা হয়তো সত্য, আমি জানি না, তো এটা প্রমাণ করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু দিয়েছিলেন এই কথাটা সত্য, কিন্তু তার দলের লোকজন এখন কোন প্রেক্ষাপটে দিয়েছিলেন সেটা কি জানার তাগিদ আপনাদের হয় না? আমরা তো জানি কি প্রেক্ষাপটে দিয়েছিলেন। তার যখন জেল হওয়ার কথা ছিল, জেল থেকে বাঁচার জন্য তার মায়ের সাথে যোগ সাজস করে আলোচনা করে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, সে যেন কোনোদিন রাজনীতি না করে আর সে যেন বাংলাদেশে কোনোদিন ফিরে না আসে। তো নিশ্চয়ই নিপুণ রায় চৌধুরী দেবে। আমি প্রসঙ্গে ছোট্ট করে একটু জানতে চাইবো। আমাদের প্রসঙ্গ ছিল জনাব আজিজ, কিন্তু উনি একটা কথা বলেছেন। উনি বলেছেন যে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে আমেরিকা যে ব্যবস্থাটা নিল, রায়টা জানালো, সেটা কিন্তু সরকারি এবং আধা সরকারি যারা সকল কর্মকর্তা আছে তাদের জন্য কিন্তু বড় একটা বার্তা। এটা কখনোই বড় বার্তা নয়। এ কারণেই দুই অর্থে বলতে পারেন যে কেউ যদি দুর্নীতি করে থাকে বা করার চেষ্টা করে থাকে, তাদের জন্য বার্তাটি যদি হয় এটা সুখের খবর, খুশির খবর, আমি খুশি। কিন্তু আপনি মনে করবেন যে সবাই কি দুর্নীতিবাজ, সবাই কি অন্যায় করে বেড়াচ্ছে, তা না। তাদের জন্য এটা সতর্ক বার্তা না, তাদের জন্য একটা সুখের বার্তা যে আমরা ভালো কাজ করছি, আমাদের কখনো কিছু হবে না। ও মন্দ লোক যদি হয়ে থাকে, আমি বলিনি এখনো, যেহেতু আমি আইনের লোক না, আমি বিচারকও না যে আমি সাজা দিয়ে দিয়ে ফেলতে পারবো, তবে অভিযোগের ভিত্তিতে বলতে পারি যে আমার ভালো লোকরা বলবে আমাদের বিরুদ্ধে অভিযোগও উঠবে না। মিল্লাত ভাই, আমার আপনার কাছে একটা প্রশ্ন। সাবেক সেনাপ্রধান এত বড় বড় দুর্নীতি করলেন তার পরিবারের জন্য, আপনাদের জন্য না, কিন্তু আপনারা সরকারের থেকে ওনার সেই দুর্নীতিগুলো কোনোটাই খবর রাখলেন না। আমেরিকা একটা নিষেধাজ্ঞা জারি করে দিল, তাহলে আপনারা কি করলেন? আপনারা আমেরিকাকে জন্য সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু সরকার তো আপনাদের, আপনারা ওনার কোনো দুর্নীতির খবর কোনো সময় রাখেননি। যদি কি করছেন তাহলে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এদেশে প্রচলিত আইন কি ব্যবস্থা নিয়েছে? এদেশে প্রচলিত আইনে সরকারের পক্ষ থেকে কিছু করা আছে, আর তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, যেমন এই যে যারা বেনজিরের বিরুদ্ধে অভিযোগ আসছে, তার বিরুদ্ধে কিন্তু নির্মম শব্দটি ব্যবহার করা হয়েছে তার তদন্ত করার জন্য। 2 মাসের সময় নিয়ে তো করতে। আমরা দেখি না, একটু অপেক্ষা করেন না। আমরা বাঙালিরা হঠাৎ করে অস্থির হয়ে যাই, ইমোশনাল জাতি তো, হঠাৎ করে অস্থির হয়ে যাই, কিছু হলে 2-3 দিন এই নিয়ে মাতামাতি করে পরে ভুলে যাই। আরো বড় খবর যখন চলে আসবে, আরো যখন এর চেয়ে বড় দুর্নীতি আসবে, তখন তো আমরা সাবেককে ভুলে আবার ওটা নিয়েই থাকবো, কিন্তু মানে আরো আসবে না। কিন্তু আমরা তো ভোলা উচিত না, ভোলাটা উচিত। ভুলাই দেন তো, এত বড় বড় ঘটনা কি করে মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন, আমাদের ব্রেনটা এত সুন্দর, তুমি এরকম 2-4-10 লক্ষ ঘটনা ব্রেনে থাকতে পারে, কিন্তু আমরা হঠাৎ করে ভুলে যাই, আবেগে আক্রান্ত হই, আপ্লুত হই, এবং পরবর্তীতে দেখি যে আগের কি ঘটনা ভুলে গেছে সবাই। আমরা হতভম্ব হয়ে যাই। আমরা যখন হাওয়া ভবনের দুর্নীতির কথা সেই সময় শুনতাম, এখন দেখেন ওটাকে আবেগে আপ্লুত হতাম, এখন শুনে স্তম্ভিত হয়ে যায়। 16-17 বছর চলে গেছে, মানুষজন মনে করে যে
আসলে তো কিছু হয়েছিল কিনা বুঝতে পারছি না, কারণ হচ্ছে কি তারা ভুলে গেছে। ভুলে যায়নি, সেটাকে ওনারা বলে যে ওটা যদি হতভম্ব হওয়ার মতো ঘটে তাহলে এখনকার ঘটনাগুলো স্তম্ভিত হয়ে যাওয়ার মতো, তাই ওটাকে মনে হয় ছোট, এখনকারটাকে মনে হচ্ছে অনেক বড়। আবার এটাকে ছোট মনে হবে যখন দেখা যাবে যে অন্য কোনো ঘটনা এসেছে, কারণ আমরা বর্তমানকে বেশি গুরুত্ব দিই, সেটাই বলছিলাম। বেশি গুরুত্ব নিপুণ দিই রায় না। চৌধুরী, অনেক কথা হয়েছে কিন্তু আমি একটা ছোট্ট বলবো, আমরা বলছিলাম সেনাপ্রধান তার এবং তার পরিবারের প্রতি সাবেক যে নিষেধাজ্ঞা, কিন্তু উনি কিন্তু শুরুতে বলেছিলেন এই নিষেধাজ্ঞাটা তারেক রহমানের হাত দিয়ে প্রথম এসেছে, ওটার কি কোনো আপনি জবাব দেবেন? দেখেন, তারেক সাহেব দেশের বাইরে মানে আমেরিকায় যেতে গিয়েছেন এবং বাধাগ্রস্ত হয়েছেন, এরকম কোনো নজির পৃথিবীর কোনো ব্যক্তি দেখাতে পারবে কিনা, মানে দেখাতে পারবে কিনা সন্দেহ না, আমি নিশ্চিত করে বলছি এরকম কোনো নজির নাই, ঠিক আছে। এবং সেটা যদি হতো, আজকে বড় বড় ব্যানার করে করে ওনারা প্রচার দিতেন, হ্যাঁ, কারণ অবৈধ প্রচার এবং প্রোপাগান্ডা কম তো টাকা খরচ করেন নাই দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য, এখনো করছেন, কিন্তু ঠেই হারাই ফেলছেন। কারণ যতবার ওনারা তার বিরুদ্ধে নামছেন ততবার বাংলাদেশের জনগণ তারেক রহমানকে আলিঙ্গন করে নিচ্ছেন তার মণিকোঠায়, এবং তার আহ্বানে এই ৭ জানুয়ারির ওনাদের খেলা আমি দামি স্বামী নির্বাচন জনগণ বর্জন করেছেন, দেশনায়ক জনাব তারেক রহমানকে স্যালুট জানিয়েছেন এবং বাংলাদেশের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক মানদণ্ডে সেটা আমার থেকে মিলাদ ভাই আরো ভালো করে জানে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন আমি একদম শেষ করে দিচ্ছি, 111 যে সরকারের কথা বলছেন ওটা তো প্রজেক্ট সরকার, সেটা রাজনীতিকে মানে -2 ফর্মুলায় চলে গিয়েছেন ওই প্রজেক্ট সরকার, সেখানে তারেক রহমান মুসলেকা দিয়ে গিয়েছেন, এটা কিন্তু ওনাদের বানোয়াট কথা, তিনি কোনো মুসলেকা দিয়ে যায় না, বরং তৎকালীন বিরোধী দলের যিনি নেত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি আপনার কি জানি বলে আপনার বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এই সরকারের সকল অবৈধ ক্ষমতাকে বৈধতা দেবেন যদি উনি ক্ষমতায় আসেন। তো মুসলেকাটা দিল কে? ওনার নেত্রী দিয়েছেন। আমি না এইসব নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, কারণ কি এই যে আপনি বললেন যে প্রশ্ন করলেন দাদার ভাইয়ের তো একদম কোনো উত্তর দিতে পারলো না। আজকে আমাদের দুদক আছে, একজন স্বাধীন প্রতিষ্ঠান, ঠিক আছে, দুদককে ব্যবহার করা হয় বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে, দুদককে ব্যবহার করা হয় মাঝে মাঝে, এই যে দুদককে কিছু কিছু ওনাদের লোক ঢোকান এবং ফ্রেশ করে বের করেন, ওই যে বলে ওই যে আপনার ওয়াশিং মেশিনের মতো, হ্যাঁ, বিচার বিভাগও ব্যবহৃত হচ্ছে নির্দেশনা বলে যে বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আজকে বিচার বিভাগের নাই। আজকে নির্বাচন কমিশন একটি পুতুল কমিশনে পরিণত হয়েছে, সারা বাংলাদেশের মানুষ একদম শিশু থেকে শুরু করে সবাই জানে। তা কোন প্রতিষ্ঠানকে তারা নিরাপদ রেখেছে? কোন প্রতিষ্ঠান কিন্তু এখন মানে নিয়ন্ত্রণের বাইরে না, সব প্রতিষ্ঠান আজকে শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন। এখন আপনি যতই বলেন, উনি বলল ওনার সরকারের আমলে, ওনার সরকার মানে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে তখন সকল রাজনৈতিক দলের রাজনীতি করার মানে নিবন্ধন বাতিল করে দিলেন। এক দল, এক ব্যক্তি, এক শাসন আমল, ঠিক আছে, এবং প্রেসিডেন্সিয়াল শাসন, মানে সারা জীবন প্রেসিডেন্ট থাকবেন ওনার নেতা, ঠিক আছে। এবং সেখানে তিনি বাকশাল কায়েম করলেন, দেশ তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই বাকশালকে ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে বিএনপি ততবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, এবং আওয়ামী লীগ যতবার নির্বাচিত হয়েছে এই যে কিছু আজিজ আহমেদ, কিছু আপনার বেনজির আহমেদ, কিছু ওই আহমেদ তো সেই আহমেদ এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে আতাত করে ওনারা ক্ষমতায় এসেছেন, এবং সেই ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করার জন্য বাংলাদেশের সকল সাথে এখন বাংলাদেশের জনগণকে এতটা বেকুব ভাববেন না, এতটা বেকুব ভাববেন না। জনগণ এখন দেশ রক্ষার জন্য রাজপথে নামবে। জনগণ আজকের সকল দেশপ্রেমিক কর্মকর্তা কর্মচারী সকল সৈনিকরা আজকে রাজপথে নামবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। তার মানে আমেরিকা নজরটা সরায়নি বাংলাদেশে। শুনেন আমি একটা কথা বলি, আমেরিকার কড়া নজর সরেনি বাংলাদেশ থেকে। আমি একটা কথা বলি আপা, আমেরিকা আমি তো ভিজিট করেছি আইভিএলপি প্রোগ্রামে, তাদের অনেক শীর্ষ নেতাদের সাথেও কিন্তু আমাদের বসার সুযোগ হয়েছে। হোয়াইট হাউসেও কিন্তু আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, ওইখানে কর্মকর্তা কর্মচারীদের সাথে আমাদের প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা কিন্তু সবসময় আমরা একটা কথাই বলেছি, আমরা কোনো দেশের
মানে গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা কথা বলতে পারবো, কিন্তু কোনো দলকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কথা বলবো না। এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। জি হ্যাঁ, তবে আমেরিকা যেটা বলে ডান সেটা ফুল ডান করে, হাফ ডান রাখে না, এটা মাথায় রেখে দিতে হবে আওয়ামী লীগের। আর আমি বলতে চাই আমেরিকা ভারত কে কি বলো এটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না, কারণ আমাদের পায়ের তলার মাটি আমাদেরকে শক্ত করে দাঁড়াতে হবে, আমাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে দেশ রক্ষার জন্য। তাই আমি বারবার করে বলছি যে ভাই যেটা বললো যে প্রিয় দেশবাসী, এটা বলার এখতিয়ার শুধু কয়েকজন আছে। যদি সেই এখতিয়ার সেই ব্যক্তিদের থাকে যে ব্যক্তিরা আমার দেশটাকে ধ্বংস করার জন্য এবং নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য শুধুমাত্র ওই পদ হোল্ড করে তিনি শুধু দেশের প্রিয় দেশবাসী বলতে পারবে, আমি কেন পারবো না? কারণ এই দেশের নাগরিক তো আমি, আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাতেই পারি আমার অবস্থান থেকে। এই স্বাধীনতা আমার আছে, সাংবিধানিক অধিকার আমাকে রাষ্ট্র দিয়েছে। তো সেই জায়গা থেকে আমি আবারও বলবো, আমাদের দেশটাকে রক্ষা করার জন্য আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, মেরুদণ্ড সোজা করে থাকতে হবে এবং রাজপথে নামতে হবে। এই স্বৈরাচার ফ্যাসিবাদী অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশটাকে রক্ষা করা যাবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ রক্ষার শপথ নিই। নিপুণ রায় চৌধুরী, আর একবার জানতে চাই, আমেরিকা কোনো হাফ ডান কিছু করে না, ফুল ডান। বাংলাদেশের দৃষ্টিতে আমেরিকার যে চ্যাপ্টারটা সেটাকে হাফ ডান নাকি ফুল ডান অবস্থা? দেখেন, ফুল ডান এখনো হয়নি, এখনো ফুল ডান হয়নি। আপনি একটা কথা বলেছেন না, এর থেকে আরো বড় বড় নিষেধাজ্ঞা আসবে, কারণ ওনারা যে পথে হাঁটছে, যে ট্রাকে উঠেছে, এটা বিপদগামী ট্রাক। ওনাদের উচিত ছিল এই ট্রাক গন্তব্যস্থানে পৌঁছানোর আগে ওনাদের নেমে পড়া। ওনারা এখনো যারা নামেন না, আমি বলবো আপনারা যাদের বুদ্ধি আছে নেমে পড়েন, কারণ শেখ হাসিনা আপনাদেরকে রক্ষা করতে পারবে না, অবৈধ ক্ষমতা আপনাকে টিকিয়ে রাখতে পারবে না। অধিকার আহ্বান নিপুণ রায় চৌধুরীর শেষ করবো আপনাকে দিয়েই। কে কি আহ্বান জানালো সেটা তো আসলে বড় ব্যাপার না, মিত্র বন্ধু সবার অবশ্যই। কিন্তু যেটি হচ্ছে যে আমার কথা আমি বলতেই পারি, গণতান্ত্রিক দেশ, এটা আমার অধিকার, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার কথা কে শুনছে? যাদের উদ্দেশ্যে বলা তারা কি বলছে সেটা আমাদের বিচার বিবেচনা করতে হবে। এবং সেই বিচার বিবেচনা করে দেখতে পাচ্ছি এত হইচই, চিৎকার, ফলাফল অশ্বডিম্ব, কোনো কিছু হচ্ছে না। সুতরাং সেটা নিয়ে কথা বলতে চাই না। যে কথায় আসতে চাই সেটি হচ্ছে যে এই যে বাকশাল নিয়ে এত কথাবার্তা হয়, অর্থাৎ জেনারেল জিয়াউর রহমান সেই সময়, জেনারেল ছিলেন না সেই সময়, তিনি বাকশালের ৭১তম সদস্য ছিলেন এবং বাকশালের সদস্য হওয়ার জন্য এই তোফায়েল আহমেদ সহ অনেকের বাড়িতে লাইন দিয়েছেন, সেটা আমরা দেখেছি। এ কথা ঠিক, আমি একদম সত্য কথা, তারেক রহমান আমেরিকায় যাওয়ার সময় কখনোই বাধাগ্রস্ত হয় নাই, কথাটা একদম ঠিক। মানে যাওয়ার সময় কিনা, ভিসার কথা বলিনি, কিন্তু জেনারেল আজিজ কি বাধাগ্রস্ত হয়েছেন আমেরিকা যাওয়ার সময়? কারণ চেষ্টাই তো করেন নাই। তারেক জিয়াও চেষ্টা করেছে, পারে নাই, উনি চেষ্টাই করেন নাই। বেনজির আহমেদ তিনি তো আমেরিকা ঘুরে আসছেন স্যাংশন পাওয়ার পরও, তাহলে বাধাগ্রস্তটা এখানে কেন আসছে আমি তো আসলে বুঝতে পারলাম না। যাই হোক, সেই কথাগুলো না। তবে আমার যেটা মনে হচ্ছে যে আসলে রাজনৈতিক জিয়াউর রহমান একটা ভালো কাজ করেছিলেন, সেটা প্রশংসা পাওয়ার যোগ্য। সেটি হচ্ছে তিনি তার রাজনৈতিক কর্মীদের রাজনৈতিক ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি দেখেছি, শুনেছি সেই সময় ইতিহাস পড়ে, যে আমারও মনে হয় প্রত্যেকেরই ইতিহাস পড়ানোর দরকার আছে এবং রাজনৈতিকভাবে ক্লাস নেওয়ার দরকার আছে, যে কোন শব্দটি কোথায় উচ্চারণ করলে, কিংবা কে কি বলতে পারবো না, কিংবা ইতিহাসের সত্য জায়গাটি কোথায়, এগুলো কিন্তু উনি কিন্তু ক্লাস নিয়েছেন। ওনার দলের প্রতিষ্ঠাতা, আপনারা সকলে জানেন, আমরা কিন্তু জানি, অনেকে পছন্দ করেন না এই জিনিসটি, কিন্তু রাজনৈতিক ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছিলেন। তা আমার মনে হয় বিএনপি হয়তো সেই কাজটি হয়তো আবার শুরু করলে তারা বেনিফিট পাবে এর থেকে। জি, কিন্তু আমি একটা কথা জানতে চাই, আপনি বলছেন ওনারা এত কথা বলছে, শুনছেটাকে? আপনারা কি করে জানলেন যে ওনাদের কথা জনগণ শুনছে না? জনগণ শুনে তিন ভাবে। একটা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় বসানোতে, সেটা তাদের করেনি এখন পর্যন্ত, এটা বাস্তব সত্য। জি। দ্বিতীয় সত্যটি হচ্ছে যে একদম আন্দোলন করে গণ অভ্যুত্থান করিয়ে সরকারকে চাপে ফেলে সরকারকে সরিয়ে দেওয়া, বাস্তবতার সেটি ঘটে না কিন্তু। তৃতীয় হচ্ছে যে বৈজ্ঞানিক পন্থায় একটি সুন্দর জরিপ করা, যেটা আজকে পর্যন্ত বাংলাদেশের এই ৫৪-৫৩ বছরের ইতিহাসে আজকে পর্যন্ত হয়নি। সুতরাং কিসের ভিত্তিতে আমরা কথা বলছি? আপনাদের জননেত্রী শেখ হাসিনা প্রাইভেট সেক্টর কিছু টেলিভিশন দিয়েছেন, আপনাদের টেলিভিশন চালানো দরকার আছে। দুই দল আসলে ঝগড়াঝাটি হয়, টিআরপি বাড়ে,
এই সমস্ত ব্যাপারে কিন্তু ব্যাপারটি হচ্ছে যে এই তিনটির বাইরে কোনো স্বীকৃত পন্থা আছে কিনা আমাকে বলেন, এবং সেই স্বীকৃত তিনটি পন্থারই বিএনপি বাইরে আছে। দেখুন আপনি বললেন ভোট একটা জনপ্রিয়তার মাপকাঠি, ভোট একটা জনপ্রিয়তার মাপকাঠি, বৈজ্ঞানিক আপনি একটা জরিপ বললেন, এবং আপনি বললেন আন্দোলন গণঅভ্যুত্থান, ভোটে তারা আসেন না, কিন্তু ভোটে তারা আসেন না, কিন্তু কেন্দ্রেও তো ভোটাররা যান না, সেটাতে আপনারা জনপ্রিয় কতখানি হলেন, যে পার্সেন্টেজ সেটাকে আপনারা জনপ্রিয়। ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য আইন করা হয়েছে এবং ভোট কেন্দ্রে না আসে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আপনারা এই আইন করেন না, আমরা করব কিনা জেল জরিমানা এইভাবে চলছে। আপনি দেখেন ইন্ডিয়াতে যে দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়, সেই দেশে ভোটাররা ভোট দিতে আসছে না। গতকালকে ভোটারদের কেন 60% এর উপরে ভোট? যখন মানুষ শিক্ষিত হয়, যখন মানুষ অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হয়, সেই দেশে ভোটারের সংখ্যা কমে যায়। এটাই সরকারের প্রতি এত সমালোচনা, মোদির প্রতি আগ্রহ হারাচ্ছে ভোটাররা, সেই কারণে কেন্দ্রে উপস্থিতি এবার কম। আমি শুধু ভারতের কথা বলিনি, আমি পৃথিবীব্যাপী বলেছি। আপনি ভারতের চলমান ভোটিং এর কাস্টিং এর কথা বলেছেন, 60% এর উপরে ভোট কাস্ট হচ্ছে না। আপনি একটা কথা চিন্তা করেন, ভারতের সাথে কিংবা পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা পার্থক্য রয়ে গেছে, সেটি হচ্ছে যে তারা সরকারের সমালোচনা করে, কিন্তু ভোট যুদ্ধে গণতান্ত্রিক অংশগ্রহণ করার প্রক্রিয়া অংশগ্রহণ করা থেকে বিরতি থাকে না। কিন্তু বাংলাদেশে তারা সমালোচনা করবে এবং নিজের পায়ের নিচে মাটি না থাকার জন্য নির্বাচনে অংশগ্রহণ করবে না। নিপুণ রায় চৌধুরী, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি বলি, নির্বাচনের যে পরিস্থিতি ওনারা সৃষ্টি করেছে, নিয়ন্ত্রিত নির্বাচন, হ্যাঁ, সেই নিয়ন্ত্রিত নির্বাচনে বাংলাদেশের কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল অন্তত অংশগ্রহণ করবে না, এই কারণে, কারণ তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, ঠিক যেমনভাবে ওনারা প্রতিষ্ঠিত করেছেন দুর্নীতিটাকে, প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন ওনাদের অপকর্মকে ঠেকিয়ে রাখার জন্য। তো সবকিছু সমাধান হবে। মিল্লাত ভাই একটু ওয়েট করেন, আপনি বললেন না ওয়েট করতে হবে, অস্থির আপনিও হয়েন না। আর কয়েকদিন পর যখন পতনের শেষ প্রান্তে আছেন, আর কয়েকদিন পর ধাক্কাও লাগবে না, আমার মনে হয় যাবেন, আমার মনে হয় পতন হয়ে যাবে। আমার মনে হয় জানেন জন্য বাংলাদেশের জনগণ ওয়েট করছে বলে ভোট বিমুখ হয়েছে, ভোট দিতে যাচ্ছে না। এবং আপনার একটা কেন্দ্রে যথেষ্ট এবং একটা নির্বাচনে যথেষ্ট যে আপনি যে অবৈধ নির্বাচিত সরকার গঠন করেছেন, 7 জানুয়ারি নির্বাচন, এবং আমার এই একটা উদাহরণই যথেষ্ট যে কোনো ভোট পড়ে নাই, এবং একটা উদাহরণই যথেষ্ট সারা বাংলাদেশের সকল দেশপ্রেমী কর্মকর্তা কর্মচারীকে সতর্ক করে দেওয়ার জন্য যে এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী তার নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য, অবৈধ ক্ষমতাকে টিকে রাখার জন্য বেগম পাড়া বানাবে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে আপনাদেরকে ব্যবহার করে, এবং যখনই আপনাদের উপর খরাগ আসবে তখন প্রধানমন্ত্রী পিছন থেকে চুপ হয়ে যাবে। যেমন বেনজির আহমদের ব্যাপারে আপনারা মুখ খোলেন না, এখন একইভাবে এখন আজিজের সুরে আপনারা একই কথা বলছেন, কারণ আপনাদের মুখ খোলার মতো অবস্থা নাই। আপনাদের লজ্জা হওয়া উচিত, জাতির কাছে লজ্জা প্রকাশ করা উচিত, যেটা আপনারা করতে পারছেন না। যেটা নিপুণ রায় চৌধুরী বলছে যে এমন বেকায়দায় অবস্থানে আওয়ামী লীগ পড়ে গেছে যে মুখ খোলার মতো মুখও আওয়ামী লীগের আর নেই। আপনি মুখ ফার মানে খুলে আবার হাসছেন, সার্কাসের সংসদ করেছেন। আমি এই সুন্দর হাসি এবং দিদির হাসি এবং আপনার হাসি এর মধ্য দিয়ে আজকে আলোচনাটা শেষ করি। তবে আপনারাই সৌন্দর্য, রাজনীতির এই বিতর্কটাই আসলে ডেমোক্রেসির সৌন্দর্য। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিলাম। ভীষণ ভালো থাকবেন সকলে। আমাদের সম্মানিত আলোচক দুজনকে আরও একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।